আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মজুত পণ্যের হিসাব রক্ষণ অষ্টম অধ্যায় ভরযুক্ত গড় পদ্ধতি কিভাবে অঙ্কগুলো করা হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই অঙ্কগুলো করার আগে আমরা একটা সূত্র বুঝে নেব কিভাবে আমরা ভরযুক্ত ব্যয় অথবা একক প্রতি ব্যয়টা আমরা নির্ণয় করব। তো এখানে একটা সূত্র দেওয়া হয়েছে, বলা হয়েছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এবং বিক্রয়যোগ্য একক। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়কে বিক্রয়যোগ্য একক দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি একক প্রতি ব্যয়। অথবা এই সূত্রটার বিকল্প সূত্র হিসেবে আমরা রাখতে পারি উদ্বৃত্ত কলামে মোট টাকা এবং উদ্বৃত্ত কলামে মোট একক। অর্থাৎ টাকাকে একক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি একক প্রতি ব্যয়। এই দুইটা সূত্র থেকে যে কোনো একটা সূত্র আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে প্রথম আমরা যে প্রশ্নটা দিয়েছি সেটা একটু আলোচনা করি। সিয়াম লিমিটেডের উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্যগুলো নিম্নরূপে পাওয়া যায়। 2014 জানুয়ারি 1 প্রারম্ভিক চেক দেওয়া আছে এবং 6 তারিখে ক্রয় দেওয়া আছে, 11 তারিখে ইস্যু এবং 14 তারিখে 6 তারিখের ক্রয়কৃত পণ্য ফেরত, যেটাকে আমরা বলছি ক্রয় ফেরত। 18 তারিখে আছে ক্রয়, 24 তারিখে ইস্যু এবং 26 তারিখে আছে ইস্যুকৃত পণ্য ফেরত, যেটাকে আমরা বলছি বিক্রয় ফেরত। আর 31 তারিখে আছে সমাপনী মজুত পণ্য। আমরা ক এবং খ এই দুটা প্রশ্ন গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা করব ভরযুক্ত গড় পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করা হয়। সেই জন্য আমরা একটা তালিকা আগের মতোই সাজিয়েছি। আমরা বাম কর্নারে লিখেছি উপরে মালের বিবরণ, কোড নম্বর, বিন নম্বর, আর ডান পাশে আমরা লিখেছি সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা এবং পুনঃফরমায়েশ মাত্রা। আর এখানে মাঝ বরাবর আমরা লিখেছি যে অঙ্ক করব সে অঙ্কের নাম বা পদ্ধতির নাম এবং মাল খতিয়ান। বরাবরের মতোই আমরা তালিকাটা সাজিয়েছি তারিখ, বিবরণ, ক্রয় বা প্রাপ্তি, ইস্যু এবং উদ্বৃত্ত। প্রত্যেকটা কলামকে আমরা তিনটা কলামে সাজিয়েছি। প্রাপ্তিকে আমরা তিনটা কলামে সাজিয়েছি, ইস্যুকে আমরা তিনটা কলামে সাজিয়েছি এবং উদ্বৃত্তকে আমরা তিনটা কলামে সাজিয়েছি। তো আমরা শুরু করি প্রশ্নটা দিয়ে। প্রথম হচ্ছে 2014 জানুয়ারি 1 প্রারম্ভিক জের। আমরা প্রারম্ভিক জেরটা বিবরণের ঘরে লিখব, লিখার পরে আমরা উদ্বৃত্তের ঘরে নিয়ে যাব, এককটা এককের ঘরে বা কেজিটা কেজির ঘরে বসাবো, দরটা দরের ঘরে, এককের সাথে বা কেজির সাথে দরটা গুণ করে আমরা টাকা বা মূল্য পাচ্ছি 5200 টাকা। প্রথম যে কাজটা আমাদের হয়েছে। এরপরে 6 তারিখে আমরা ক্রয় করেছি, আমরা তারিখের ঘরে 6 তারিখ লিখলাম, বিবরণের ঘরে ক্রয়টা লিখলাম। আর ক্রয় হচ্ছে প্রাপ্তি, ক্রয় করলে মজুত পণ্য বৃদ্ধি পায়, সে কারণে আমরা প্রাপ্তির ঘরে লিখব 600 একক। এটা দর ছিল 10 টাকা 20 পয়সা, আমরা লিখেছি 10 টাকা 20 পয়সা, গুণ করে আমরা পাচ্ছি 6120 টাকা। তাহলে এই জায়গায় আমাদের শুরু হবে ভরযুক্ত গড় পদ্ধতির অঙ্কটা কিভাবে করব। এই জায়গায় এই উদ্বৃত্তের ঘরে কাজটা একটু আমরা দেখব। প্রথম কাজ হচ্ছে আমরা এই আগের উদ্বৃত্ত 520 একক এবং বর্তমানে ক্রয় হচ্ছে 600 একক। এই 520 এবং 600 যোগ করে আমরা উদ্বৃত্তের কেজির ঘরে বা পরিমাণের ঘরে আমরা এটা লিখব 1120 একক। এর পরবর্তী কাজ হচ্ছে আমরা 1 তারিখের উদ্বৃত্তের মূল্য 5200 টাকা এবং 6 তারিখে ক্রয়ের মূল্য হচ্ছে 6120 টাকা। এই দুটা টাকার ফিগার আমরা যোগ করব, 5200 এবং 6120, এটাকে যোগ করলে পাচ্ছি আমরা 11320। এই 11320 টাকাকে যদি আমরা 1120 দিয়ে ভাগ করি, এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা গড় ব্যয়, ভরযুক্ত গড় ব্যয়, এই 10 টাকা 1071 পয়সা, এটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এই যে টাকা, উদ্বৃত্তের ঘরের টাকা এবং উদ্বৃত্তের ঘরের একক, টাকাকে একক দিয়ে ভাগ করব, আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ভরযুক্ত গড় ব্যয় 10 টাকা 1071 পয়সা, এটা পেয়ে যাচ্ছি। 11 তারিখ আমরা দেখব মাল ইস্যু করেছে আমাদের 710 কেজি। তাহলে 710 কেজি পণ্য আমরা বিক্রি করব।
710 কেজি পণ্য বিক্রি করব, আমার উদ্বৃত্তের ঘরে আছে 1120 কেজি, ওই জায়গা থেকে আমরা 710 কেজি বিক্রি করব। কোন রেটে করব? আমাদের উদ্বৃত্তের বর্তমানে যে রেটটা আছে, ধরো 10 টাকা 10 পয়সা, এটা এই রেটে আমরা পণ্যটা বিক্রি করে দেব। তাহলে 710 গুণ 10 টাকা 1071 পয়সা, এটা দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 7176 টাকা। এখন আসো, তাহলে 1120 থেকে যদি আমরা 710 কেজি পণ্য বিক্রি করি, তাহলে আমাদের থেকে যাচ্ছে 410 কেজি পণ্য, এবং রেট কিন্তু আগেরটাই থাকবে, কারণ এখানে বিক্রি করার সময় রেটের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে আগের রেটই বরাবর রয়ে গেছে, এবং এই 410কে আমরা এই রেট দিয়ে গুণ করে পাচ্ছি 4144 টাকা। ঠিক আছে, এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ইস্যুর কাজ। তো এখানে একটা জিনিস মাথায় রাখবো সবসময়, আমাদের ক্রয় যখন করব তখন আমরা একক একক যোগ করব এবং টাকা যোগ করব, টাকাকে একক দিয়ে ভাগ করে আমরা রেট বের করব। এই রেটে আমরা পণ্যটা বিক্রি করব, রেট বিক্রয়ের সময় চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, পরবর্তী কাজ আমরা দেখি। আমাদের 14 তারিখ প্রশ্নটা দেখব। 6 তারিখের কৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। 6 তারিখের কৃত পণ্য ফেরত, তাহলে 6 তারিখের কৃত পণ্য ফেরত, এটার অর্থ হচ্ছে এটা ক্রয় ফেরত। তাহলে ক্রয় করলে যদি প্রাপ্তির ঘরে বসে, তাহলে ফেরত হলে সেটা চলে যাবে ইস্যুর ঘরে। এখন 6 তারিখের বলাতে 6 তারিখের বর্তমানে এই 6 তারিখের যে রেট ছিল আমাদের প্রশ্নে 10 টাকা 20 পয়সা, এই রেটে পণ্যটা ফেরত হবে। এই যে 30 একক পণ্য ফেরত হচ্ছে 10 টাকা 20 পয়সা ছিল 6 তারিখের রেটের পণ্য, এই জন্য আমরা 10 টাকা 20 পয়সা করে পণ্য ফেরত দিয়েছি, টাকা আসে আমাদের 306 টাকা। এখন ইস্যুর ঘরে পণ্যটা হয়েছে, ইস্যুর ঘরে পণ্য বসেছে, কিন্তু এটা ইস্যু নয়, এটা হচ্ছে ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত থাকলে আমাদের এখানে একটা রেটের পরিবর্তন দেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করব, এই আমাদের উদ্বৃত্তের ঘরে আছে 410 একক, ওই জায়গা থেকে আমরা 30 একক পণ্য ফেরতে দিয়ে দিলাম। এখন কোন রেটে হবে? আমরা আগের মতোই যাব, এই একক থেকে 410 থেকে 30 একক পণ্য বিয়োগ করে আমরা পাচ্ছি 380 একক, এবং এই 4144 টাকা থেকে 306 টাকা বিয়োগ করে পাচ্ছি 3838 টাকা। এই 3838 টাকাকে 380 দিয়ে ভাগ, অর্থাৎ টাকাকে একক দিয়ে ভাগ করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ভরযুক্ত গড় ব্যয়। ঠিক আছে, এই যে নতুন করে একটা রেট পাচ্ছি 12 টাকা এই 5425 পয়সা, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এরকমই, যখন ফেরত আসবে এই জায়গায় এখানে ফেরত দেখা দিবে ক্রয় ফেরত, তখন আমরা একক থেকে আগের উদ্বৃত্তর একক থেকে ফেরতটা বিয়োগ দিব, তাহলে থাকবে 380 টাকা থেকে এই টাকা 306 টাকা বিয়োগ দিব, পাবো 3838। এই টাকাকে একক দিয়ে ভাগ করে নতুন করে আমরা একটা রেট এখানে পেলাম। পরবর্তীতে 18 তারিখ হচ্ছে আমাদের ক্রয় 800 কেজি 9 টাকা 50 পয়সা করে, তাহলে আমরা ক্রয় করলে পণ্য বাড়ে, সে কারণে আমরা প্রাপ্তির ঘরে লিখব 800 কেজি 9 টাকা 50 পয়সা করে হয়েছে 7600 টাকা। আমরা জানি প্রাপ্তিতে যদি পণ্য আসে আমাদের পণ্য বেড়ে যায়, অর্থাৎ ক্রয় করলে পণ্য বেড়ে যায়, সে কারণে আমরা এখানে আগের যে আমাদের রেট, আগের যে পণ্যটা আছে 380 একক, এই এককের সাথে 800 একক যোগ করে পাইলাম আমরা 1180 একক। ঠিক আছে, আবার এই যে উদ্বৃত্তের ঘরে 3838 টাকা আছে, এখন নতুন করে ক্রয় করেছি 7600 টাকা, এই দুটা যোগ করে পাইলাম আমরা এখানে 11438 টাকা। এই 11438 টাকাকে তার একক দিয়ে ভাগ করব, 1180 দিয়ে ভাগ করলে আমরা নতুন করে একটা রেট পাচ্ছি, সেটা হচ্ছে 9 টাকা 6932 পয়সা, এই রেটটা নতুন করে আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই টাকাকে একক দিয়ে ভাগ করলে নতুন করে রেট তৈরি হলো। এরপরে 24 তারিখ হচ্ছে ইস্যু করেছে 770 কেজি, তাহলে আমাদের ব্যালেন্সে আছে 1180 কেজি, ওই জায়গা থেকে 770 কেজি পণ্য বিক্রি করব, ওখানে যে রেটটা আছে আমাদের উদ্বৃত্তের ঘরে এই রেটে পণ্যটা বিক্রি হবে, কারণ ইস্যু করলে নতুন করে রেট তৈরি হয় না, আগের যে রেট আছে সেই রেটে আমরা পণ্যটা বিক্রি করে দেব। তাহলে 1180 থেকে 770 কেজি পণ্য বিক্রি করলে 410 কেজি থাকে, এবং 11438 থেকে 7464 টাকা বিয়োগ করলে পাই আমরা 3974 টাকা। ঠিক আছে, এখন রেট কোনটা হবে? কারণ বিক্রয়ের ক্ষেত্রে রেট আগের যেটাই ছিল সেই রেটই এখানে থাকবে, ব্যালেন্সে থাকবে। এরপরে যাচ্ছি আমরা 26 তারিখ। 11 তারিখের ইস্যুকৃত পণ্য ফেরত দেওয়া হয়েছে। তাহলে 11 তারিখের ইস্যুকৃত পণ্য, তাহলে 11 তারিখের ইস্যুকৃত পণ্য ছিল আমাদের 710 কেজি, 710 কেজি। তাহলে 710 কেজি পণ্য আমরা, সরি,
710 কেজি পণ্য থেকে আমরা 20 কেজি পণ্য ফেরত দিব। তাহলে এই যে 20 কেজি পণ্য আমরা লিখলাম। এখন কথা হচ্ছে 11 তারিখে আমাদের রেটটা কি ছিল। তাহলে 11 তারিখের দিকে আমরা যাব। এই যে 11 তারিখে সোজা আমরা দেখি এখানে এই জায়গায় 11 তারিখে একটা রেট ছিল, বিক্রয় করা হয়েছে। ঠিক একই রেট এখানেও আছে। এই যে 10 টাকা 1071 পয়সা এই রেটে আমাদের পণ্যটা কিন্তু বিক্রি হয়েছিল। তাহলে সেই রেটে পণ্যটা আমরা ফেরত দিব। এই 10 টাকা 1071 পয়সাতে আমরা ফেরত দিলাম। 20-এর সাথে এটা গুণ করে পাইলাম আমরা 202 টাকা। এখন প্রাপ্তিতে যখন পণ্য বসবে তার মানে পণ্যটা বেড়ে যাবে। প্রাপ্তির ঘরে পণ্য বসবে, দ্যাট মিন্স হচ্ছে আমার পণ্যটা বেড়ে যাচ্ছে। তাহলে এই যে 410 তার সাথে 20 যোগ করলে হচ্ছে 430 একক, এই 3974 টাকা তার সাথে 202 যোগ করলে হচ্ছে 4176 টাকা। এই টাকাকে 430 একক দিয়ে ভাগ করলে আমরা নতুন করে আরেকটা রেট পাচ্ছি। আমি আগেই বলেছি ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরতের কারণে আমাদের রেটের পরিবর্তন হবে। তাহলে এই জায়গায় 4176 টাকাকে 430 দিয়ে ভাগ করলে আমরা একটা নতুন রেট পাচ্ছি 9 টাকা 71 এবং 16 পয়সা। এই রেটে আমরা পণ্যটা বর্তমানে ব্যালেন্সে পাচ্ছি। এখন এখানে আমরা দেখছি 430 একক, কিন্তু আমাদের 31 তারিখ প্রশ্নে বলা হয়েছে সমাপনী মজুদ পণ্য থাকবে 400 একক। তাহলে সমাপনী মজুদ পণ্য যদি 400 একক আমরা রেখে দিই, তাহলে 30 একক পণ্য এখান থেকে কমিয়ে ফেলতে হচ্ছে। এখন কি নামে আমি কমাবো? তাহলে আমাদের প্রকৃত সমাপনী মজুদ যখন কম, এখান থেকে পণ্য কমাইতে হলে সেটাকে নাম দিতে হবে ঘাটতি। এই যে আমরা এখানে লিখেছি ঘাটতি, এই ঘাটতি হচ্ছে আমাদের ইস্যুর ঘরে বসাইতে হবে। ঘাটতি মানে পণ্য চলে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, এরকম ধরে নিতে হবে। তাহলে 30 একক পণ্য আমাদের এখান থেকে ঘাটতি হিসেবে দেখাতে হচ্ছে। এখন কোন রেটে দেখাবো? আমি যদি ফিফু করি ফিফুর নিয়মে, আমি যদি লিফু করি লিফুর নিয়মে, আমি যদি ভরযুক্ত গড় করি ভরযুক্ত গড়ের নিয়মে। তাহলে এই যে এখন ইস্যুর ঘরে বসছে, দ্যাট মিন্স হচ্ছে পণ্যটা চলে যাচ্ছে, সেই কারণে আমাদের ব্যালেন্সে যে রেটটা আছে 9 টাকা, এই যে 9 টাকা 7116 পয়সা, এই রেটে পণ্যটা ঘাটতিতে আমরা দিয়ে দিব। তাহলে 430 থেকে এই রেটে পণ্যটা ঘাটতিতে চলে গেল। এই 430 থেকে 30 চলে গেলে থাকে আমাদের মজুদ পণ্যের ঘরে 400 একক। এখানে যে রেটটা ছিল সেই রেটই বরাবরই নেমে গেছে এবং এই 400 সাথে এই রেটটা গুণ করে আমরা পাচ্ছি 3885 টাকা। ঠিক আছে? তাহলে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন বিক্রয় করবে রেটের কোনো পরিবর্তন হবে না, এবং যখন পণ্য ক্রয় করবে রেটের পরিবর্তন হবে, এবং যখন পণ্য ক্রয় ফেরত হবে তখনই রেটের পরিবর্তন হবে, যখন বিক্রয় ফেরত হবে তখনই রেটের পরিবর্তন হবে। অন্য কোনোভাবে রেটের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছ। এই অঙ্কটা ভালো করে বুঝলে তুমি ভরযুক্ত গড়ের সকল অঙ্কে সমাধান করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।